প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে সেটের ধারণা, সেট প্রকাশের পদ্ধতি এবং সেট পরিচিতি নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারব, সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারব, অসীম সেট ব্যাখ্যা করতে পারব এবং সসীম ও অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারব, সেটের সমতা ও অন্তরের ধারণা ব্যাখ্যা করতে পারব। সেট শব্দটির সাথে নিশ্চয়ই আমরা সবাই পরিচিত। যেমন ধরো, এটি হলো একটি রঙিন কলমের সেট, যেখানে অনেকগুলো কলম আছে, তবে ভিন্ন ভিন্ন রঙের। অর্থাৎ এদের মধ্যে পার্থক্য থাকলেও এরা একটি সেটের অন্তর্ভুক্ত, আর সেটি হলো রঙিন কলমের সেট। আবার যেমন ধরো, তোমার জ্যামিতি বক্সে বিভিন্ন ধরনের সরঞ্জামের একটি সেট থাকে, এরকম আরো বিভিন্ন কিছুর সেট হতে পারে। গণিতেও মূলত সেটের এই ধারণাই ব্যবহার করা হয়। সেট হলো আসলে কতগুলো বস্তুর একটি সমাবেশ। তবে সেট হতে হলে এই সমাবেশের দুটি বৈশিষ্ট্য থাকতে হবে। একটি হলো একই সেটের অন্তর্ভুক্ত বস্তুগুলোর মধ্যে কোনো না কোনো সম্পর্ক থাকতে হবে। যেমন দেখো, এখানে সবগুলো ভিন্ন রঙের হলেও সবগুলো বস্তুই কিন্তু কলম, অর্থাৎ একই সেটের অন্তর্ভুক্ত বস্তুগুলোর মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক থাকতে হবে। সেট হতে হলে এই সমাবেশের আরেকটি বৈশিষ্ট্য থাকতে হবে, সেটি হলো বস্তুগুলোকে সুসংজ্ঞায়িত হতে হবে। যেমন দেখো, এখানে বস্তুগুলো সংজ্ঞায়িত, কারণ আমরা সবাই জানি এগুলো হলো কলম। তাহলে সেট হলো কতগুলো বস্তুর সমাবেশ যাদের নিজেদের মধ্যে একটি সম্পর্ক আছে এবং যেগুলো সুসংজ্ঞায়িত। এখন চলো দেখি গণিতে এই ধারণাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে সেট প্রকাশ করা হয়। যেমন ধরো, আমি যদি তোমাকে বলি 1 থেকে 10-এর মধ্যে বেজোড় সংখ্যাগুলোর একটি সেট তৈরি করো, তাহলে তুমি কিভাবে লিখবে? প্রথমেই বেজোড় সংখ্যাগুলো কি কি তাই আগে দেখতে হবে। 1 থেকে 10-এর মধ্যে বেজোড় সংখ্যাগুলো হলো 1, 3, 5, 7 এবং 9। তো এদেরকে আমরা কিভাবে সেট আকারে প্রকাশ করব? সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে সেট প্রকাশ করা হয়। তো আমরা এই সেটের যে কোনো একটি নাম দিতে পারি। মনে করো এর নাম দিলাম আমি সেট এ। এখন সেট এ এর মধ্যে 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো আছে। তো একে আমরা এভাবে লিখব, সেট এ সমান 1, 3, 5, 7, 9। দেখো, সেট এর মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদেরকে আমি দ্বিতীয় বন্ধনীর মাঝে লিখেছি। সাধারণত এভাবে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করেই সেট প্রকাশ করা হয়। এখন দেখো, এই যে 1, 3, 5, 7, 9 এগুলো সেট এতে আছে, এগুলোকে বলা হয় সেট এর উপাদান, বা ইংরেজিতে একে বলা হয় এলিমেন্ট। এলিমেন্ট শব্দের বাংলাই হলো উপাদান। তাহলে এই 1, 3, 5, 7, 9 সংখ্যাগুলো হলো সেট এর উপাদান বা এলিমেন্ট। অর্থাৎ এই 1, 3, 5, 7, 9 এগুলো নিয়েই সেট এ গঠিত, তাই এগুলো হলো সেট এর উপাদান। তো এখন দেখো, সেট এর একটি উপাদান হলো 3। তো একে আমি কিভাবে লিখতে পারি? আমরা লিখি যে 3 belongs to সেট এ। তার মানে হলো সেট এর একটি উপাদান 3। আবার মনে করো, যদি আমি 4-এর কথা বলতে চাই, দেখো 4 কিন্তু সেট এর উপাদান নয়। একে আমরা এভাবে লিখি 4 does not belong to সেট এ। তার মানে 4 সেট এর উপাদান নয়। তাহলে এভাবে আমরা ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে সেট প্রকাশ করি এবং দ্বিতীয় বন্ধনীর মাঝে সেটের উপাদানগুলোকে লিখে সেট প্রকাশ করি। কিন্তু সেট প্রকাশের এটাই একমাত্র পদ্ধতি নয়। সেট প্রকাশের আসলে 2 ধরনের পদ্ধতি আছে। চলো তাহলে দেখি আরেকটি পদ্ধতি কেমন। সেট প্রকাশের পদ্ধতি আসলে 2টি। একটি হলো তালিকা পদ্ধতি, আর অন্যটি হলো সেট গঠন পদ্ধতি। এতক্ষণ আমরা যেভাবে সেটকে প্রকাশ করলাম সেটিই হলো সেট প্রকাশের তালিকা পদ্ধতি। যেমন দেখো, সেট এ কে আমরা লিখেছিলাম এ সমান দ্বিতীয় বন্ধনীর মাঝে সেট এর উপাদানগুলো লিখেছিলাম। সেট এর উপাদানগুলো হলো 1 থেকে 10-এর মধ্যে বেজোড় সংখ্যা। তাহলে সেট এর উপাদানগুলো ছিল 1, 3, 5, 7, 9। অর্থাৎ আমরা এখানে সেটের উপাদানগুলোর একটি তালিকা তৈরি করে সেটকে প্রকাশ করলাম। তাহলে সেট গঠন পদ্ধতি কেমন? সেট গঠন পদ্ধতিতে সেটের সবগুলো উপাদান না লিখে আমরা এদের একটি সাধারণ ধর্ম লিখি। সাধারণ ধর্ম
অর্থাৎ সেটের উপাদানগুলোর মধ্যে যে সাধারণ ধর্ম আছে সেট গঠন পদ্ধতিতে আমরা সেটিই লিখি। তো এই সেটটিকে যদি আমরা সেট গঠন পদ্ধতি অনুসারে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হবে? দেখো, সেট এ সমান হলো এ সমান এক্স সাচ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং এক্স ইজ লেস দ্যান 10। তাহলে দেখো, তালিকা পদ্ধতিতে আমরা সেটের উপাদানগুলোকে তালিকা আকারে লিখলাম, আর সেট গঠন পদ্ধতিতে আমরা সাধারণত উপাদানগুলোকে তালিকা আকারে না লিখে উপাদানগুলোর যে সাধারণ ধর্ম তাকে লিখি। এ কারণে এখানে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যে বেজোড় সংখ্যাগুলো আছে তালিকা পদ্ধতিতে সেই বেজোড় সংখ্যাগুলোর একটি তালিকা প্রকাশ করে সেট প্রকাশ করেছি। আর সেট গঠন পদ্ধতিতে শুধু আমরা এদের সাধারণ ধর্ম অর্থাৎ এরা যে 1 থেকে 10 পর্যন্ত বেজোড় সংখ্যা সেটি লিখেছি। এভাবে তালিকা বা সেট গঠন পদ্ধতিতে সেট প্রকাশ করা যায়। এখন আমরা কয়েক ধরনের সেটের সাথে পরিচিত হব। চলো তাহলে একে একে দেখি। প্রথমেই চলো দেখি সসীম সেট বলতে কি বোঝায়। নাম শুনেই হয়তো বুঝতে পারছো যে সেটের একটি নির্দিষ্ট সীমা আছে তাকে বলা হয় সসীম সেট, বা অন্য কথায় যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে বলা হয় সসীম সেট। যেমন মনে করো সেট বি সমান 2, 4, 6, কিংবা যদি আমরা একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে হবে বি সমান এক্স বিলংস টু এন such that এক্স 2 এর গুণিতক এবং 6 এর সমান বা 6 থেকে ছোট। দেখো, এখানে আমরা এই সেটে কয়টি উপাদান আছে তা গুনতে পারি। যেমন এই সেটের উপাদান সংখ্যা হলো 3টি। যেহেতু এই সেটের একটি নির্দিষ্ট সীমা আছে বা এর উপাদানগুলোকে আমরা গণনা করতে পারি, এই কারণে একে বলা হয় সসীম সেট। তাহলে এমন কোনো সেট কি আছে যার উপাদানগুলোকে আমরা গুনতে পারি না? আছে। যে সেটের উপাদানগুলোকে আমরা গুনতে পারি না তাকে বলা হয় অসীম সেট। যেমন মনে করো কোনো একটি সেট যদি এমন হতো বি সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স 2 এর গুণিতক। দেখো, এখানে 2 এর অসীম সংখ্যক গুণিতক থাকতে পারে। আমরা একে গুণে শেষ করতে পারবো না, অর্থাৎ এর কোনো সীমা নেই। এ কারণে এ ধরনের সেটকে বলা হয় অসীম সেট। এখন চলো দেখি ফাঁকা সেট বলতে কি বোঝায়। খুব সহজ একটি বিষয়। যে সেটের কোনো উপাদান নেই তাকে বলা হয় ফাঁকা সেট। একে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো ফাঁকা সেট কেমন হতে পারে? মনে করো আমি বললাম একটি সেট পি সমান হলো এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স 22 থেকে বড় এবং 23 থেকে ছোট। অর্থাৎ পি সেটের উপাদান হলো এমন কোনো স্বাভাবিক সংখ্যা যা 22 থেকে বড় কিন্তু 23 থেকে ছোট। যেহেতু 22 এবং 23-এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, তাই আমরা বলতে পারি যে এই সেটের কোনো উপাদান নেই। অর্থাৎ এই সেটটি হলো একটি ফাঁকা সেট। এখন আমরা আরেকটি ধারণা নিয়ে আলোচনা করব, সেটি হলো ভেন চিত্র। অনেক সময় সেটকে বিভিন্ন জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন মনে করো একটি সেট হলো এ যার উপাদানগুলো হলো এ, বি এবং সি। অন্য আরেকটি সেট হলো বি যার উপাদানগুলো হলো বি, সি এবং ডি। দেখো, অনেক সময় আমরা জ্যামিতিক চিত্রের মাধ্যমেও একে প্রকাশ করতে পারি। ধরো এই বৃত্তটি হলো সেট এ যার উপাদানগুলো হলো এ, বি এবং সি। আবার একইভাবে সেট বিকেও আমরা প্রকাশ করতে পারি। ধরো এই বৃত্তটি হলো সেট বি যার উপাদানগুলো হলো বি, সি এবং ডি। তো এভাবে জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করলে সেটের উপাদানগুলো সহজে চিহ্নিত করা যায়। 2টি বা 3টি সেটের উপাদানগুলোর মধ্যে খুব সহজে সাধারণ উপাদান খুঁজে বের করা যায় কিংবা পার্থক্যও খুঁজে বের করা যায়। এ সম্পর্কে আমরা পরে আরও শিখব। এখন আপাতত জেনে রাখো যে ভেন চিত্র হলো এমন একটি পদ্ধতি যেখানে সেটকে বিভিন্ন জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। তো একে ভেন চিত্র কেন বলা হয়? কারণ জন ভেন প্রথম এই পদ্ধতি আবিষ্কার করেন। তার নাম অনুসারে একে ভেন চিত্র বলা হয়। এবার আমাদের আগের উদাহরণটি নিয়ে আবার একটু চিন্তা করি চলো। দেখো, তোমার রঙিন কলমের সেটে 7টি রঙিন কলম আছে।
এই 7টি রঙিন কলম নিয়েই একটি সেট তৈরি হয়েছে। এখন আমি চাইলে এই 7টি কলম থেকে 6টি কলম নিয়ে একটি সেট তৈরি করতে পারি, কিংবা ধরো তুমি 7টি কলম থেকে 3টি কলম নিয়ে একটি সেট তৈরি করতে পারো, কিংবা কোনো কলম না নিয়েও একটি ফাঁকা সেট তৈরি করা যায়। তার মানে একটি সেটের উপাদানগুলো দিয়ে আরও কিছু সেট তৈরি করা যায়। যেমন এখানে এই 7টি রঙিন কলমের সেট আছে, তা থেকে 6টি কলম নিয়ে আমি আলাদা একটি সেট তৈরি করতে পারি, 3টি কলম নিয়ে তুমি আলাদা একটি সেট তৈরি করতে পারো। তো কোনো সেটের উপাদানগুলো দিয়ে যে সেট তৈরি করা হয় তাকেই বলা হয় ওই সেটের উপসেট, বা ইংরেজিতে একে বলা হয় সাবসেট। তাহলে উপসেট কি? উপসেট হলো কোনো সেটের উপাদানগুলো দিয়ে তৈরি নতুন কোনো সেট। যেমন এই 7টি কলমের সেট থেকে যখন আমি 6টি কলম বা 3টি কলম নিয়ে আলাদা একটি সেট তৈরি করব, তখন সেটি হবে এই 7টি কলমের সেটের একটি উপসেট। একে আমরা একটু গাণিতিকভাবে দেখি চলো। মনে করো কোনো একটি সেট হলো সেট পি, যার উপাদানগুলো হলো এ, বি এবং সি। তো এই সেটের উপসেটগুলো কি কি হবে একটু চিন্তা করে দেখো তো। কোনো সেটের সবগুলো উপাদানের বিভিন্ন সমাবেশ তৈরি করে যে সেটগুলো তৈরি করা যায় সেগুলোই হলো এই পি সেটের উপসেট। তোমরা ঝটপট খাতায় লিখেও ফেলতে পারো পি সেটের উপসেটগুলো কি হবে, তারপর আমার সাথে মিলিয়ে নিতে পারো। দেখো পি সেটের কি কি উপাদান আছে, এ, বি এবং সি। এই 3টি উপাদান দিয়ে আমরা বিভিন্ন নতুন সেট তৈরি করব। তাহলে পি সেটের একটি উপসেট হতে পারে এ, বি এবং সি, ঠিক পি সেটের মতোই। আবার যদি শুধু আমরা এ এবং বি নিয়ে একটি সেট তৈরি করি, তাহলে পি সেটের আরেকটি উপসেট হতে পারে শুধু এ এবং বি নিয়ে তৈরি করা সেট। একইভাবে শুধু বি এবং সি নিয়ে তৈরি করা সেট পি সেটের আরেকটি উপসেট হতে পারে। আবার সি এবং এ নিয়ে তৈরি করা সেট পি সেটের আরেকটি উপসেট হতে পারে। আবার দেখো, আমরা যদি পি সেটের 2টি করে উপাদান না নিয়ে একটি করে উপাদান নিই, তাহলে আমরা নতুন সেট তৈরি করতে পারি। অর্থাৎ শুধু এ কে নিয়ে একটি নতুন সেট হতে পারে, শুধু বি কে নিয়ে একটি নতুন সেট হতে পারে, শুধু সি কে নিয়েও একটি নতুন সেট হতে পারে। আবার দেখো, এই উপাদানগুলো থেকে কোনো উপাদান না নিয়েও আমরা একটি ফাঁকা সেট তৈরি করতে পারি। তাহলে দেখো, পি সেটের উপাদানগুলো হলো এ, বি এবং সি। তা থেকে আমরা পি সেটের এতগুলো উপসেট তৈরি করতে পারি। উপসেট প্রকাশ করার আবার একটি বিশেষ চিহ্ন আছে। চিহ্নটি হলো এরকম। যেমন ধরো, আমি যদি বলি সেট কিউ সমান হলো এ, বি। এখন দেখো, এই এ বি হলো পি সেটের একটি উপসেট। তাহলে আমরা একে এভাবে লিখতে পারি, কিউ সেট ইজ আ সাবসেট অফ পি সেট। অর্থাৎ কিউ সেট হলো পি সেটের একটি উপসেট। একইভাবে যদি আমি লিখি সেট আর সমান হলো বি, সি, তাহলে দেখো এই সেট আরও পি সেটের একটি উপসেট। তাহলে একেও আমরা লিখতে পারি আর ইজ আ সাবসেট অফ সেট পি। অর্থাৎ আর হলো পি সেটের একটি উপসেট। তাহলে কোনো সেটের উপাদানগুলো নিয়ে যেসব নতুন সেট তৈরি করা যায় সেগুলোই হলো ওই সেটের উপসেট। আবার কিছু কিছু উপসেটকে আমরা বলি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের ধারণা খুবই সহজ। মূলত কোনো সেটের উপাদানগুলোর মধ্যে যে সেটের উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যার চেয়ে কম হয় সেগুলোই হলো প্রকৃত উপসেট। শুনতে কি জটিল মনে হচ্ছে? এই উদাহরণটি দেখলেই বুঝতে পারবে ব্যাপারটি আসলে মোটেও জটিল নয়। যেমন দেখো, এখানে পি সেটের উপাদানগুলো হলো এ, বি এবং সি। তাহলে পি সেটের মোট 3টি উপাদান আছে। প্রকৃত উপসেট হলো পি সেটের সেই সব উপসেট যাদের উপাদান সংখ্যা 3-এর চেয়ে কম হবে। তাহলে দেখো, এ বি নিয়ে গঠিত সেটটি হবে পি সেটের একটি প্রকৃত উপসেট, বি সি নিয়ে গঠিত সেটটি পি সেটের একটি প্রকৃত উপসেট, সি এ নিয়ে গঠিত সেটটি পি সেটের একটি প্রকৃত উপসেট। একইভাবে শুধু এ, শুধু বি, শুধু সি নিয়ে গঠিত সেটগুলো পি সেটের প্রকৃত উপসেট, কারণ এই প্রতিটি সেটেরই উপাদান সংখ্যা পি সেটের উপাদান সংখ্যার থেকে কম। এখন আরেকটি ব্যাপার খেয়াল করো, ফাঁকা সেট কিন্তু যে কোনো সেটেই আছে, তাই ফাঁকা সেট হলো সব সেটেরই উপসেট। কিন্তু আবার ফাঁকা সেটের উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যার চেয়ে সবসময় কম হয়, তাই ফাঁকা সেট আসলে সকল সেটের প্রকৃত উপসেট। এখানে আরেকটি ব্যাপার খেয়াল করো, সেটি হলো এই সেটের উপাদান 3টি আর উপসেট কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ পি সেটের উপসেট সংখ্যা হলো 8টি। খেয়াল করে দেখো, পি সেটের উপাদান সংখ্যার সাথে পি সেটের উপসেট সংখ্যা সম্পর্কিত। কিভাবে?
যদি আমি 2 এর ঘাত হিসেবে পি সেটের উপাদান সংখ্যাকে লিখি, অর্থাৎ 2 এর ঘাত যদি 3 হয় তাহলে পি সেটের উপসেট সংখ্যা পাই, কারণ 2 এর ঘাত 3 হলে তা 8 এর সমান হয়। তুমি হয়তো ভাবতে পারো যে প্রতি ক্ষেত্রেই কি এমন হবে? হ্যাঁ, সবসময় এমন হবে। সবসময়ই সেটের উপসেট সংখ্যা হবে 2 এর ঘাত সেটের উপাদান সংখ্যা হলে যত হয় তত। এখানে যেহেতু সেটের উপাদান সংখ্যা 3, তাই 2 এর ঘাত আমরা 3 লিখেছি, আর তা হয়েছে এই পি সেটের উপসেট সংখ্যার সমান। তাহলে যদি কোনো সেটের উপাদান সংখ্যা 4 হয় তাহলে তার উপসেট সংখ্যা হবে 2 এর ঘাত 4 হলে তার যত হয় তত। 2 এর ঘাত 4 হলে তার মান হয় 16, অর্থাৎ কোনো সেটের উপাদান সংখ্যা যদি 4টি হয় তাহলে তার 16টি উপসেট থাকবে। একইভাবে কোনো সেটের উপাদান সংখ্যা যদি nটি হয় তাহলে 2 এর ঘাত হবে n, আর এই 2 টু দি পাওয়ার nই হবে সেটের উপসেটের সংখ্যা। তাহলে প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি হবে? দেখো, প্রকৃত উপসেটে সবসময় একটি সেট কম থাকে, তাই কোনো সেটের উপসেট সংখ্যা যদি হয় 2 টু দি পাওয়ার n, তাহলে তার প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n-1, কারণ প্রকৃত উপসেটের সংখ্যা সবসময় উপসেটের সংখ্যা থেকে একটি কম থাকে। এখন আমরা আরেকটি ধারণা নিয়ে আলোচনা করি, চলো। সেটি হলো সেটের সমতা। কখন দুটি সেট সমান হয় চিন্তা করে দেখো তো। যখন দুটি সেটের উপাদান একই হয়। যেমন মনে করো সেট m সমান হলো a, b এবং c। আবার ধরো সেট n সমান হলো a, b এবং c। দেখো, সেট m এবং সেট n এর উপাদানগুলো একই, এ কারণে আমরা বলতে পারি সেট m সমান সেট n। অর্থাৎ যখন দুটি সেটের উপাদান একই হয় তখন সেট দুটি সমান হয়। এখন খেয়াল করো, একে এভাবে বলা যেতে পারে যে দুটি সেট তখনই সমান হবে যখন m ইজ এ সাবসেট অফ n হবে এবং n ইজ এ সাবসেট অফ m হবে। অর্থাৎ দুটি সেট সমান হলে এরা একে অপরের উপসেট হবে। আবার যদি দুটি সেট এমন হয় যে ধরো সেট p সমান হলো a, b, c, c। আবার সেট q সমান হলো a, c, c, b, a। দেখো, এখানে p সেটের এবং q সেটের উপাদানগুলো আসলে সেট m এবং সেট n এর উপাদানগুলোর মতোই, তবে এখানে পুনরাবৃত্তি আছে এবং এদের ক্রম পরিবর্তন হয়েছে। যদি কোনো সেটের উপাদানগুলোর ক্রম পরিবর্তন হয় কিংবা যদি এদের পুনরাবৃত্তি থাকে তাহলেও সেই সেটগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ সেট p এবং সেট q পরস্পর সমান, আবার এই সেটগুলো সেট m এবং সেট n এরও সমান। তাহলে আবারও বলছি, কোনো সেটের উপাদানগুলোর যদি ক্রম পরিবর্তিত হয় কিংবা এদের পুনরাবৃত্তি থাকে তাহলেও সেটগুলো পরস্পর সমান হবে। এই পুরো ধারণাটিকে বলা হয় সেটের সমতা। এখন চলো দেখি সেটের অন্তর বলতে কি বোঝায়। সেটের অন্তর মানে হলো আসলে দুটি সেটের পার্থক্য। একটি উদাহরণের সাহায্যে বললে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো কোনো একটি সেট a সমান হলো p, q, r, s। আবার মনে করো আরেকটি সেট b সমান হলো p, s। তাহলে দেখো এদের অন্তর কি হবে। অন্তরকে এভাবে লেখা হয় a বিয়োগ b, বা একে এভাবেও লেখা হতে পারে a বাদ b। তাহলে এই দুটি পদ্ধতির যে কোনো একভাবেই তুমি অন্তরকে প্রকাশ করতে পারো। এখন দেখো সেট a এবং সেট b এর অন্তর কি হবে। a বাদ b সমান হলো সেট a এর উপাদানগুলোকে লিখি p, q, r, s বিয়োগ সেট b এর উপাদানগুলো লিখি p, s। এখন তাহলে দেখো সেট a এর উপাদানগুলো থেকে সেট b এর উপাদানগুলোকে বাদ দিলে কি কি থাকে। এখানে বাকি থাকে q এবং r। তাহলে a বাদ b সমান হলো q এবং r। তাহলে মূলত সেট a এর উপাদানগুলো থেকে সেট b এর উপাদানগুলো বাদ দিলে যা থাকবে তাই হবে সেট a এবং b এর অন্তর। এখন চলো তাহলে দেখি আজকের পাঠে আমরা কি কি শিখলাম। আজকের পাঠে আমরা সেট ও উপসেটের ধারণা এবং প্রতীকের সাহায্যে প্রকাশ সম্পর্কে আলোচনা করেছি। সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। অসীম সেটের ব্যাখ্যা এবং সসীম ও অসীম সেটের পার্থক্য সম্পর্কে আলোচনা করেছি। সেটের সমতা ও অন্তরের ধারণা নিয়ে আলোচনা করেছি। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আর প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।